হ্যালো, কে বলছেন? হ্যালো। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা, তবে মৃদু শব্দে বাজছে উইন্ড চাইমের টুংটাং শব্দ। শখ কথা ভুলে মন দিয়ে শব্দটা শুনল। বাতাস বইছে, সেই বাতাসে উইন্ড চাইম মিষ্টি সুর তুলেছে। সে কোথায় যেন শুনেছিল উইন্ড চাইমের টুংটাং শব্দ নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রবাহিত করে, মন খারাপ দূর করে। সে কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা ভুলে ফোন কানে ধরে বসে রইল। মন দিয়ে শুনল। কলদাতাও বোধহয় এটাই চেয়েছিল, তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা। তাই আরও কয়েকবার হ্যালো হ্যালো করে সাড়া না পেয়ে কলটা কেটে দিল। মাঝরাতে চেনা অথবা অচেনা কেউ ফাইজলামি করছে ভেবে পড়ায় মনোযোগ দিল। পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। শীতলের ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোনে বকবক করে, তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল, এই আপু, তাড়াতাড়ি আমার রুমে এসো তো। কেন, কি হয়েছে? সিলিং ফ্যানটা অফ করে যাও, শীত লাগছে খুব। এজন্য পাশের রুম থেকে আমাকে ডাকছিস? আমি উঠতে পারবো না, অলসতা আমাকে জাপটে ধরেছে। তুমি এসো, না এলে ঠান্ডায় নিউমোনিয়া হলে সব দোষ তোমার। সেদিনও জেগে পড়ছিল বিধায় গিয়ে অফ করে এসেছিল, সে কথা মনে করে শখ হাসল। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোনটা বেজে উঠল। সেই নাম্বার থেকে কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তে দেখল পরপর কল আসতেই আছে। একবার, দুইবার, তিনবার করে বারবার কল আসায় কল রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ বলল, তুমি এত পাষাণ কেন গো মেয়ে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে পাওয়ার নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছি স্বস্তি, না একদণ্ড শান্তি। পুরো তুমিটা বিশ্রীভাবে আমার মনে গেঁথে গেছো। চোখ বন্ধ করলেও তোমাকে দেখি, আর চোখ খুললেও তুমি। কেন এমন হচ্ছে? কি করেছি আমি? কি দোষ আমার? কেন এভাবে বিপাকে ফেললে আমায়? এমন করাই লাগতো, না করলে কি অধর্ম হয়ে যেত? পুরুষালী ভারী কণ্ঠস্বর শুনে শখ কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার, তবে বয়স শুনে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে, শুনেছে এই ভয়েস। সে কে, আর এসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক হতভাগা নাবিক। হেয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্র ঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে সব কথা বলে না। এতদিন ভদ্র সভ্যই তো ছিলাম, থাকতে দিলে কই? যাই হোক, এখনো চিনতে পারোনি আমায়? না, আহানা বলছি। বিকেলে দেখা হলো, কথা হলো, এরই মধ্যে সব ভুলে গেলে? এবার চিনতে অসুবিধা হলো না শখের, এজন্যই বোধহয় ভয়েস চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার কোথায় পেল? সাহস দেখাতে ফোনও করেছে, তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ অচেনা। আর অচেনা কারোর সাথে রাত বিরতে তার কথা থাকতে পারে না। তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাবও বুঝে ফেলেছে। এরপর আর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে, মন হারিয়ে অপরিচিত জেনে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গে সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এসব বেহায়াগিরি চৌধুরী নিবাসের মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে একথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেলল। ফোনের আলো জ্বললে চোখ যাচ্ছে দেখে ফোনটা উল্টো করে রেখে দিল। এই ব্যাপারে কিছু বলার নেই, তাই কথা বাড়ানো বৃথা। কথার মাঝে কল কাটতে দেখে আহানাব একের পর এক কল দিতেই থাকলো, কিন্তু সব রিসিভই করলো না। তাই অনেকগুলো মেসেজ করলো। এরপরই কল দিতে গিয়ে বুঝলো তার নাম্বার শখের নারীর ব্লক লিস্টে ঠাঁই পেয়েছে। তবে কেন জানি তার রাগ হলো না। বেলকনি থেকে উঠে রুমে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শুলো। ঘাড় ঘুরিয়ে পাশে শূন্য জায়গাটা দেখল। তারপর ঠোঁট কামড়ে হেসে ফোনের গ্যালারিতে থাকা অপরূপ সৌন্দর্যের অধিকারী একটা মেয়ের ছবি বের করল। খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখল।
কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি। ইস, এই পুতুলটা কবে তার হবে, জাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে। নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজেই হেসে ফেলল। তারপর মিটিমিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করল, এই যে মিষ্টি মুখের মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের শুনি? এই দূরত্ব যে ভালো লাগে না, কাছে এসো, আমার হও, আমার অবুঝ মন পুড়িয়ে আর পাষাণ হইও না গো। ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাজে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরেই কড়া করে চুমুটির দেব। সায়ন জানে এই মেসেজের কোনো রিপ্লাই আসবে না, তাই ফোনটা পকেটে পুরে উঠে দাঁড়ালো। পার্টি অফিস প্রায় সারা রাত খোলা থাকে। পোলাপান মিটিং করে, আলাপ আলোচনায় বসে, কখনো আমোদ ফুর্তিতে মাতে। সায়ন সোলার খোসা ছাড়িয়ে মুখে পুরে বাইক নিয়ে বেরিয়ে গেল। পরপর ফোনে নোটিফিকেশন না এলেও বুঝলো কার মেসেজ হতে পারে। সে চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে বাইকটা তার সামনে দাঁড় করালে কালো পোশাকে সর্বাঙ্গ আবৃত মানুষটা বাইকের পেছনে উঠে বসল। সায়নও বিনা বাক্যে বাইক ছুটালো ক্লাবের দিকে। পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে সায়ন লুকিং গ্লাসে একবার তাকিয়ে চমৎকার করে ডাকল। শো কুইটের টেক্স পেয়েও সে কিছুই মনে করে না। ঝটপট উঠে রিকশা ডেকে উঠে বসে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য সে। রিকশায় বসে সে সায়নের ফোনে কল করে জানতে চায় সে এখন কোথায়। সায়ন সেদিন একটা মিছিলে ছিল, তার ফিরতে দেরি হবে কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে। এ কথা শুনে স্বর্ণ সায়নের বারণ অমান্য করে পার্টি অফিসে যায়। সায়নের বরাদ্দকৃত রুমে অপেক্ষা করে। সে সায়নের বোন জেনে কেউ কিছু বলার সাহসও করে না, বরং চা কফির সাথে নাস্তা এনে রেখে যায়। তার পার্টি অফিসে আসার কথা কনক সায়নকে জানায়। এ কথা শুনে সায়নও ছুটে আসে তাৎক্ষণিক। এসে রাগে থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, একা এখানে কেন তুই? পায়ের নলা কাটতে হবে? স্বর্ণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে সায়নের চোখের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে। আজ তার চোখ মুখের অবস্থা দেখে সায়ন ভ্রুকুটি করে তাকিয়ে রইল। সাংঘাতিক কিছু ঘটেছে আন্দাজ করে নিল, নয়তো কড়া বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না। একথা ভেবে সে নিজেকে শান্ত করল। স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসল। ঝকঝকে গ্লাসে ঢেকে রাখা পানিটা এগিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলেছে? আমি তোমার বেড গরম করি, তোমার সঙ্গে শুই, বীর্য ছাড়ার কি দাও আমাকে? এর আগে জবাব দাও আমায়। ক্ষিপ্ত স্বরে বলা একথা শুনে সায়নের কপাল কুঁচকে গেল। সে একবার দরজার দিকে তাকিয়ে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করল। এ কেমন কথা? স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলেও শখকে যতটুকু ভালোবাসে তাদেরকেও ততটুকুই ভালোবাসে। নিজের আপন বোন বলে সে কখনোই শখকে আলাদা কিছু দেয়নি, আলাদা করে শাসনও করেনি। যখন যা দিয়েছে তিন বোনকে একসঙ্গে, যে যা চেয়েছে সময় করে এনে দিয়েছে। অথচ আজ স্বর্ণের মুখে এই কথা শুনে রাগের পারদ বাড়ল। উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কে বলেছে? বাড়তি চাপ দেখাবি না একদম, মূল পয়েন্টে আয়। কে বলেছে এসব? কে বলেছে তাদেরকে চিনি না আমি, তবে কেন বলেছে এর কৈফিয়ত তোমাকে দিতে হবে, নয়তো বাবাকে অন্য বাসা নেওয়ার কথা বলতে বাধ্য হব। এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ, এখন বাড়ি যা, আমি দেখছি। অকারণে কেন আমাকে সব বলা হলো? তোমার কারণে কেন সব শুনবো আমি? তোমার কাজের দায় কেন নেব আমি? ঠিক 24 ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দেবে, নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব। বাড়ির মেয়েদের রাস্তায় এভাবে অপদস্থ করার কথা শুনে শারাফাত চৌধুরীও বসে আঙুল চুষবে না নিশ্চয়ই? আশ্চর্য তো, আমি সব বলতে বলেছি নাকি স্বয়ং নিজে সব বলেছি? হুদাই চোটপাট দেখাচ্ছিস কাকে? এমন কাজ কেন করো যে কাজের রেশ ধরে বাড়ির মেয়েরা পথে ঘাটে অপদস্থ হচ্ছে? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে?
প্রয়োজনে তাই দিতে হবে। সায়ন এই কথার জবাব না দিয়ে চোয়াল শক্ত করে শুধু তাকিয়েছিল। স্বর্ণ তার রাগটুকু উগরে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল। পরে সায়ন খোঁজ খবর নিয়ে সেই ছেলেগুলোর কি করেছে একমাত্র সেই জানে। তারপর থেকে সায়নের সঙ্গে কথা বলতো না স্বর্ণ, পাশে বসতো না, কিছু দিলেও নিত না। এমনকি ঈদের সালামি দিলেও ছুঁয়ে দেখত না। অনেকে খেয়াল করেছিল। ওদের দুজনকে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায়নি কারো থেকেই। সামান্য একটা ঘটনায় সম্পর্কের অবনতি হচ্ছে দেখে একদিন সায়নী তাকে ডেকে পাঠায়, সরি বলে। জবাবে স্বর্ণ অকপটে বলে বসে, আমাকে তোমার সঙ্গে নাও। তার কথা শুনে সায়ন হেসে ফেলল। হাসতে হাসতে তার ভেজা চুলে ব্যাকব্রাশ করতে করতে হেয়ালি সুরে বলল, সঙ্গে নেব মানে? রাজনীতিতে নাম লেখানোর কথা বলছিস নাকি? না নিলে? পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতে নিজেকে প্রস্তুত করো। থ্রেট দিচ্ছিস? ধরে নাও তাই। যে নোংরা ঘৃণা করি সেই নোংরা গায়ে মাখাতে উঠে পড়ে লাগলি কেন? কি উদ্দেশ্য তোর? কি ঘোট পাকাচ্ছিস তুই? রাজি তুমি? চৌধুরী নিবাসের মেয়ে রাজনীতি করবে স্বপ্নেও ভাবতে পারিনি আমি। বাবা জানলে কি হবে বুঝতে পারছিস? স্বর্ণ জবাব দেয়নি। আবার নিজের জেদ থেকেও তাকে টলানো যায়নি। এক প্রকার বাধ্য হয়েছিল সায়ন স্বর্ণের জেদের কাছে হার মানতে, এবং সেও শর্ত জুড়ে দিয়েছিল, কাজের স্বার্থে যা করার করবি, তবে আড়াল থেকে। যত যাই হোক সর্বসম্মুখে কখনো তো নিজের পরিচয় সামনে আনতে পারবি না। স্বর্ণ রাজি হয়েছিল। এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতির আলাপ করত। ল্যাপটপে ছবি দেখিয়ে চেনাতো কে কার বিপক্ষ দল, কে কেমন, কে কোন কাজের সঙ্গে জড়িত। মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো। বেশিরভাগ টাস্ক হতো কারো সম্পর্কে তথ্য কালেক্ট করা। মোট কথা সায়নও বুঝতো না তাকে দিয়ে কি কাজ করাবে, কি কাজ করলে সবার চোখের আড়ালে থাকবে স্বর্ণ। পরে অনেক ভেবে প্রফেশনাল হ্যাকিং শেখায়। মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শেখে সে। বর্তমানে সে তুখোড় হ্যাকার। তার কাজ সায়নের চিহ্নিত করা আইডি কিংবা ফোন হ্যাক করে সেই ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা, তারপর একটা ফাইল তৈরি করে সেসব সায়নের হাতে তুলে দেওয়া। আর সায়ন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেগুলোকে কাজে লাগিয়ে রাজনীতির ফিল্ডে একাই নিজের জায়গা তৈরি করেছে। কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ের তলার মাটি শক্ত করা জরুরি, নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল। আর এভাবেই দিন যাচ্ছে, সময় কাটছে। ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে। তবে এসব করতে করতে তারা কেউ টেরই পায়নি তাদের সম্পর্কের বদল ঘটেছে। অজান্তেই মন দেওয়া নেওয়া হয়েছে, ভালোবাসা নামক জালে ফেসে গেছে, মোহ কেটে মায়াতে জড়িয়েছে। এসব যখন টের পেয়েছে কেউ আর লুকানোর চেষ্টাও করেনি, বরং অকপটে স্বীকার করেছে, গ্রহণ করেছে একে অপরের ভালোবাসাকে। বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লুকোচুরি প্রেম। প্রেমের সঙ্গে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, একজন সশরীরে উপস্থিত হয়ে আরেকজন আড়াল থেকে শক্তি হয়ে। বাইকে বসা অবস্থায় শুদ্ধ এখনও শীতলকে ধরে রেখেছে। তার চোখে মুখে একরাশ বিরক্তি ঝরে পড়ছে। শীতলের চোখ বন্ধ, ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। এতক্ষণ ধরে থাকতে থাকতে হাতও ব্যথা হয়ে গেছে। এদিকে শীতলকে ধরতে গেলে বাইক পড়ে যাবে, বাইক সামলাতে গেলে তার হাত ফসকে শীতল পড়ে যাবে। এ কোন বিপদ! কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়? সে আরেকবার শীতলের গাল চাপড়ে ডাকল। সাড়া নেই, নড়চড় নেই। তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি। দারোয়ানকে না হয় টাকা দিয়ে ক্যাচ আপ করা যাবে। এক কাজ করি, আপদটাকে এখানেই ফেলে যাই। শেয়ালে এসে মাংস খেয়ে ফেললে হাড়গোড় লুকানোরও ব্যাপার থাকবে না। কথা বলে তাকে ছাড়তে গেলে শীতল খপ করে শুদ্ধর দুই হাত আঁকড়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করল। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, কি করেছি আমি? সব সময় আমার সঙ্গে এমনটা করেন কেন? তুই না অজ্ঞান ছিলি? না,
আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন, তাই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম। এ কথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে তার নিচের ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচু করে তাকিয়ে রইল। সে আগেই বুঝেছিল শীতল অভিনয় করছে। কারণ আর যাই হোক, অবচেতন মানুষের চোখের দুই পাতা তীর তীর করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে কিনা দেখার জন্য মিটমিট করে চোখ খোলে না। সে এই নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে। শীতল আশপাশে তাকিয়ে নামল। শুদ্ধ বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরল। তাকে হাঁটতে দেখে শীতলও তার সঙ্গে পায়ে পা মিলিয়ে মিনমিন করে বলল, বাড়ি যাব না? যা, আমি কি ধরে রেখেছি? একা একা কিভাবে যাব? বাতাসে উড়ে উড়ে যা, নয়তো আত্মার পিঠে ভর করে যা। কথায় কথায় এমন খ্যাচ খ্যাচ করলে সঙ্গে আনলেন কেন? আমি নেইনি, তুই স্বেচ্ছায় সঙ্গে এসেছিস। এসেছি, তাই বলে এভাবে কথা বলতে হবে? হবে। কেন হবে? নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে। শীতল মুখ লটকে শুদ্ধর দিক থেকে চোখ সরিয়ে নিল। চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। রাত কটা বাজে কে জানে। শুদ্ধ হাঁটছে তো হাঁটছেই। বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে, অথচ এই বর্বর লোক তখন থেকে হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছেই। সে এবার আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল। ওদিকে কোথায় যাচ্ছেন? সব অন্ধকার। এত সুন্দর অভিনয় করলি, গিফট না দিলে চলে? তোর গিফটটা তোকে বুঝিয়ে দিতেই ওদিকে যাচ্ছি। গিফট? সত্যি আমি সুন্দর অভিনয় করেছি? হুম। কি গিফট দিবেন শুদ্ধ ভাই? বলুন না প্লিজ, বলুন বলুন। সামনে একটা পুকুর আছে, ভাবছি সেখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো। ছোট গিফট বলে মন খারাপ করিস না। এখন পুকুরে চুবালে কাল না হয় নদীতে চুবিয়ে আনবো। শীতল থেমে গেল। ওর নিজের পায়ের জুতা খুলে নিজের গালেই মারতে ইচ্ছে করছে। সে কেন ভুলে যায় এই লোক আস্ত একটা বদমাস। বোম মারলেও তার মুখ দিয়ে সুন্দর কথা বের হয় না, কখনো হবেও না। কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে কোনোদিনও এই লোকের সঙ্গে আর বের হবে না। এই বিশুদ্ধ পুরুষ তাকে নিয়ে বেড়ানোর জন্য কেঁদে মরে গেলেও যাবে না। না না, আসার সময় ভেবেছিল যা কিছুই ঘটুক বড় আব্বুকে কিছু বলবে না, কিন্তু না। সে বাড়ি গিয়ে বড় আব্বুকে ফোন করবে, পাই টু পাই সব বলবে, সব। ছেলের এই কাণ্ডে যদি বড় আব্বু বিচার না করে তবে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। তাকে চুপচাপ দেখে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ফিসলে হেসে বলল, বড় আব্বুকে কথা লাগানোর পায়তারা জুটিয়েছিস তাই না? তা তোর বড় আব্বুকে ভয় পাই আমি? শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখল সামনে দাঁড়ানো মানুষটাকে। এই লোক তার মনের কথা বুঝল কিভাবে? তার মানে আশা ভরসা নেই। সত্যি সত্যি এখন পুকুরে চুবাবে। তাই সে ধপ করে বসে পড়ল। তাকে বসতে দেখে শুদ্ধ হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলল, বসলি কেন? দেরি হয়ে যাবে তো, চল ওঠ। লাগবে না গিফট, বাড়ি যাব। তা বললে হয় নাকি? হয় গিফট নিবি নতুবা শর্ত মানবি। বল কোনটা করবি? কি শর্ত শুনি? শুদ্ধ তার পাশে বসল। পকেট থেকে দিয়াশলাই আর সিগারেট বের করে জ্বালিয়ে দুটো টান দিল। তারপর শীতলের দিকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল, নে, শোক টান দে। আজ যেন শীতলের অবাক হওয়ার রাত। এই বিশুদ্ধ পুরুষ তাকে আজ অবাক করতে করতে মারবে বোধহয়। সে খাবে সিগারেট? এই লোকটা কি পাগল হয়ে গেছে? তাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে করিয়ে দিল, হয় সিগারেট খেতে হবে নয়তো পুকুরে চুবাবে। শীতল কিছু একটা ভেবে সিগারেট হাতে নিয়ে ছুঁড়ে ফেলার আগে শুদ্ধ হাতটা চেপে ধরল। তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যাবা করে কেঁদে দিল। তাকে কাঁদতে দেখে শুদ্ধ ওকে ছেড়ে দিয়ে বলল, খেতে হবে না সিগারেট, শুধু ঠোঁটে ছোঁয়াবি। নে, ছোঁয়া। না না। কি কি বললি আবার বল। শুদ্ধর মারকাট মুখভঙ্গি দেখে শীতল ফোপাতে ফোপাতে হাতে সিগারেট ধরালো। তারপর জ্বলন্ত সিগারেট ঠোঁটের কাছে আনতেই ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। সেই সঙ্গে শুদ্ধর বলা একটা কথা, হেই লেডি, এ স্মাইল প্লিজ।
হঠাৎই ফোনের ফ্ল্যাশ চলে ওঠায় শীতল দৃষ্টি তুলতেই শুদ্ধ সে অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল, এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি, জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করব, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না, যেভাবেই হোক সবাইকে রাজি করাবি। মনে থাকবে, যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলো তিন চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর করা কাজ ও কথা শুনে শীতল আহম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক হতবম্ব। খুনসুটি ঝগড়া করতে করতে সায়ন স্বর্ণ এসে পৌঁছেছে একটা পুরনো মন্দিরের সামনে। এই মন্দিরে আগে কালী মূর্তির পূজা হতো। মন্দিরের পুরোহিত রামকৃষ্ণচরণের কাটামুন্ডু পাওয়ার পর থেকে পূজা অর্চনা বন্ধ এখানে। এরপর নানান কুসংস্কার ছড়াতে ছড়াতে ধীরে ধীরে মন্দিরটি একেবারেই বন্ধ হয়ে যায়। কালীমূর্তি সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হয়। দিনে দিনে মন্দিরের পলেস্তারা খসে অযত্ন অবহেলায় মন্দিরটির সৌন্দর্য হারায়, কদর হারায়। বর্তমানে দিনেও নাকি এখানে আসার সাহস করে না কেউ। এলে নাকি গা মাথা ভার হয়ে আসে, ভয়ে শরীর শিউরে ওঠে। তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মধ্যে জুয়াখোরদের আনাগোনা দেখা যায়। দিনের বেলায় মন্দির থেকে দূরত্বে দল বেঁধে জুয়ার আসর বসায়, তারপর সন্ধ্যার আগে আগে ফিরে যায়। এমনই এক জায়গায় স্বর্ণ আর সায়ন এসে দাঁড়িয়ে আছে। মশার কামড়ে হাত পা জ্বলতে শুরু করেছে। সায়ন এতক্ষণ শান্তশিষ্ট থাকলেও এবার তার মুখ দিয়ে গালির ফোয়ারা ছুটতে শুরু করলো। এক পর্যায়ে রাগে গজগজ করে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলল, ওই আমার সাউয়ার বাল, মশকরা মারাও আমার লগে, আমি কি তোমার শালা লাগি? 5 মিনিটের মধ্যে আসবি, নয়তো আস্ত কেমন ঠাপ দেব বাপ ডাকারও সময় পাবি না শালা ভেড়াচোদা। ফোনের ওপাশে থাকা মানুষটা কি বলল শোনা গেল না। শোনার ধৈর্যও নেই সায়নের। সে নিজের কথাটা শেষ করে কল কেটে হাত পা ঝাড়ছে। এক দফা মশাকেও গালি ছুড়ল সে। তাকে গালি দিতে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। এই মানুষটা বাড়িতে থাকাকালীন একরকম, বাড়ির বাইরে অন্য রকম। কতদিন বলেছে গালি না দিতে, কিন্তু শুনলে তো। তাকে এভাবে তাকাতে দেখে সায়ন আরেকটু কাছ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভয় লাগছে জান? তোমার মতো ভূত সঙ্গে থাকতে ভয় কিসের? তা ঠিক, কিছু খাবি? খিদে পেয়েছে? যদি বলি হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবে? পকেটে কাঁচা ছোলা আছে, খাবি? না, তাহলে আমাকে খা। স্বর্ণমুখে বিরক্তিকর শব্দ করে প্রসঙ্গ পাল্টাতে বলল, সভ্য গালি দিতে খুব কষ্ট হয় তোমার? গালি ভদ্রসভ্য হয় নাকি? মাথার চান্দি গরম না হলে সেটা গালি বলে গণ্য করা হয় না জান। চিন্তা করিস না, তোকেও শিখিয়ে দেব। একদিন দেখবি তুই আমার থেকেও বড় মাপের গালির মাস্টার হয়ে যাবি। তোমার গালি রেকর্ড করে বড় মাকে শোনাবো ভাবছি। এভাবে কট খাওয়াস না জান পাখি, আমার মা সহ্য করতে পারবে না। একথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল। তাকে হাসতে দেখে সায়ন শক্ত থাবায় 2 গাল চেপে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেল। এরপর 2 গালে। স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাল ঠোঁট মুছে কিছু বলার আগেই সেখানে গাড়ি আসার শব্দ পেল। সায়ন স্বর্ণের হাত টেনে আড়ালে সরে উকি মেরে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি আটল। তার ধারণাই ঠিক, সিদ্দিকের চেলা কনক এসেছে। ইনসানের সঙ্গে কি ঘটবে সেটার প্রমাণ হাতাতে সশরীরে উপস্থিত হয়েছে। প্রমাণ কিছু পেলে সিদ্দিককে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়ার চমৎকার ফন্দি। কিন্তু এত কাঁচা কাজ করার মানুষ তো সে নয়। কনককে একটু খেলানো যাক। একথা ভেবে সে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, জান, শালাকে কিছু দিয়ে আয় তো। কি দেব? চুমুটুমু কিছু? একদম জানে মেরে দেব। আমার ভাগের জিনিস অন্যকে দিলে। এক কাজ করি,
ওর ভবিষ্যতের উপর ঠাডা ফেলে আসি, যাতে সমন্দীপ বিয়ের পিড়িতে বসেও নিজের পুরুষত্ব নিয়ে ভয়ে থাকে। যাবে যাও, বলার কি আছে। তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো, আরেক পাখি যে কোনো সময় চলে আসতে পারে। হুম, তুই এখানেই থাক, আমি যাব আর আসবো। সাবধানে, ভুলেও যেন বুঝতে না পারে এটা তুমি। স্মরণে রেখো, আসল কাজ এখনো বাকি। স্বর্ণের কথা শুনে সায়ন সম্মতিসূচক মাথা নাড়িয়ে এক দৌড়ে কনকের গাড়ির কাছে গেল। কনক আশেপাশে উঁকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করছে। বোকা কনক সায়নের সুবিধা করতে গাড়ির লাইটটা অফ করেই গাড়ি থেকে নেমেছে। এই সুযোগে সায়ন কনকের মাথায় ওড়না পেঁচিয়ে একের পর এক লাথি বসালো প্যান্টের চেইন বরাবর। আচমকা আক্রমণে কনক কিছু বুঝে উঠতে পারল না, আর না নিজেকে সেভ করার সুযোগ পেল। একের পর এক লাথিতে প্রচণ্ড ব্যথায় গোঙাতে গোঙাতে আরেকটা গাড়ির শব্দে সায়ন ছুটে পালালো। ওটা সায়নের গাড়ি ভেবে কনকও আর দেরি করল না। কোনো মতে মুখ থেকে ওড়না সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। যান নিয়ে বেঁচে ফিরলে পরেও ব্যথাস্থানে হাত বুলানোর শোক প্রকাশ করা যাবে। এদিকে সায়ন কনককে ইচ্ছে মতো পিটিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ইশারায় বোঝালো আসল পাখিও এসে গেছে। ততক্ষণে ওই গাড়িটা এসে থেমেছে তাদের থেকে একটু দূরে। জুলিয়া নামের মেয়েটি ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মাল খেয়ে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থান কোথায়। প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে, কেনই বা এখানে নামিয়েছে। এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি, জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটাই বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞেস করলে আমি সবার সামনে নানা করব, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না, যেভাবেই হোক সকলকে রাজি করাবি। মনে থাকবে যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলো তিনকর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর কথা ও কাজে শীতল আহম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক হতবম্ব। জবাবে কিছু বলার মতো শব্দ তার শব্দভাণ্ডারে নেই। সে বিয়ের জন্য পাগল, অথচ এতদিন এমন ভাব করত যে বিয়ে বিদ্বেষী। না, যে করেই হোক আগে বাড়ি পৌঁছাতে হবে। এখন কিছু বললে সত্যি যদি জোর করে সিগারেট খাইয়ে দেয়, নতুবা পুকুরে চুবায়, কোনো মতে ঘাটতারাটার সঙ্গে তাল মেলানো যাক। পরেরটা পরে ভাবা যাবে। মনে এই কথা ভেবে শীতল শুদ্ধকে রাগালো না, বরং তালে তাল মিলিয়ে দাঁত বের করে হাসল। বোকা বোকা হাসি আর কি, এছাড়া বাঁচার জন্য কোনো উপায়ও নেই। তারপর শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে আকাশের চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবল, শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে, বিয়ে করতে চায়। লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না, তাই হয়তো বোঝানোর দায়িত্ব তাকে দিচ্ছে। কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে একথা ভাবতেও তার লজ্জা লাগছে। যে কারণে অকারণে অন্যের লজ্জার পিণ্ডি চটকায়, তার আবার লজ্জা। তাছাড়া সায়ন ভাই শুদ্ধ ভাইয়েরও বড়। বাড়ির বড় সন্তান হিসেবে সায়ন ভাইয়ের বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার না। আবার সায়ন ভাই কোনো কারণে বিয়ে করতেও রাজি না, অর্থাৎ অপেক্ষার অপেক্ষা। হলেও হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বিয়ে না করলে হাত কেটে ফালাফালা করার হুমকি দিচ্ছে। এজন্যই হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এত উতলা হয়ে উঠেছে। তবে ভালোই হবে বাড়িতে একটা বিয়ের আয়োজন হলে। অনেক দিনই হলো বিয়ে বাড়ির রোস্ট রেজালা বোরহানি খাওয়া হয়নি। তবে শুদ্ধ কিংবা সায়ন যারই বিয়ে হোক, ওরা তিন বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে, সাজগোজ করবে চোখ ধাঁধানোর মতো করে। মনে মনে এমন কথা ভাবতে ভাবতে তার মন খারাপ দূর হয়ে গেল। ভাবল শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে। সে যতই হোক চাচাতো ভাই, ভাইই তো। ছোট বোন হিসেবে ভাইয়ের সব কষ্ট দূর করার দায়িত্ব আছে না, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে সে। শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরল মনা শীতল কিছুক্ষণ আগের ঘটনা মাফ করে দিল।
তারপর নরম দূর্বাঘাস টেনে তুলতে তুলতে বলল, ভাবির ছবি দেখি। কোন ভাবি? আপনার বউ আমার ভাবি হচ্ছে না, সেই ভাবির ছবি দেখান। তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন? ও মা, নিজের বউয়ের ছবি নিজের কাছে রাখবেন না? না, রাখবো না। কেন রাখবেন না? আমার ইচ্ছে। ছবি রাখবেন না, তাকে দেখাবেনও না, তাহলে তাকে বিয়ের জন্য মরে যাচ্ছেন কেন? বিয়ের জন্য মরে যাচ্ছি তোকে কখন বললাম? বলতে হবে কেন? আপনার অবস্থা দেখে যা বোঝার বুঝে গেছি। আমার শারীরিক সমস্যা আছে, অথচ আমি জানি না তুই জানিস। আমি বিয়ের জন্য মরে যাচ্ছি, অথচ আমি মরার ফিল পাচ্ছি না, এটাও তুই নাকি পাচ্ছিস। কাহিনী কি? ঝেড়ে কাশ তো দেখি। তা কাজিন উপন্যাস পড়ে তুইও সেই কাহিনী রচনা করতে চাচ্ছিস নাকি? শুদ্ধর কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করল হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে। মাথা ফাটানোর পর কলার ঝাঁকিয়ে হিসিয়ে বলতে, আপনার মতো ঘাড়ত্যাড়া অভদ্র অসভ্য পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি। যদি করিও তাহলে আমি খ্যাপাসারের বউ। একথা মনে মনে বললেও শুদ্ধ আন্দাজে ঢিল ছুঁড়ে গমগমে সুরে জবাব দিল, কান খুলে শুনে রাখ। বিয়ের অভাবে যদি কঙ্কালসার হয়ে যায় তবুও তোকে বউ বানাবো না। যে মেয়ে আমার কোলে হিসু করে দেয়, আর যাই হোক সেই মেয়েকে আমার বউ বানানোর কথা ভাবতেও পারি না আমি। এই খোটার কতদিন দেবেন? মরার আগ পর্যন্ত। তা মরবেন কবে? প্লিজ তাড়াতাড়ি মরে যান, আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই। একা মরতে ভালো লাগছে না, চল দুজন একসাথে মরি। শীতল অগ্নিদৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে আছে, শুধু পারছে না শুদ্ধকে দাঁতের তলায় পিষতে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের উপর শুয়ে পড়ে। তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফিসলে হাসি এঁটে বলল, প্রায় দিনই স্কুল থেকে ফিরে দেখতাম ছোটমা তোকে কোলে নিয়ে ভাত খাচ্ছে, নয়তো অন্য কোনো কাজ করছে। না কারো কোলে যেতি, আর না দুদণ্ড কাউকে শান্তি দিতি। রাত দিন শুধু কান্না করতি। ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে যদি বা একটু কোলে নিতাম, অমনি হিসু করে দিতি। শীতলের আর সহ্য হলো না, সে উঠে হাঁটা ধরল। ঘুরে ফিরে একই গল্প। ছোট থাকতে সবাই এমনটাই করে। তখন যদি জানতো ওই কাজের জন্য বছরে ৩৬ বার তাকে খোঁটা শুনতে হবে, তাহলে জীবনেও তার কোলে যেত না। জয়েন্ট ফ্যামিলিতে থেকে বড় হয়েছে তারা। বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নেবে, আদর করবে। সেই বাচ্চা কোলে উঠে হিসু করবে, এটাই স্বাভাবিক। তার বেলায়ও এটাই কাহিনী। অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজ খারাপ করে দেয়। সে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। এসব শুনে তার কি লজ্জা লাগে না? তাও ওই একই কথা, একই গল্প। শীতল চলে যাচ্ছে দেখে শুদ্ধ ধীরে সুস্থে উঠল। ঠোঁটে বাঁকা হাসি এঁটে জামা কাপড় ঝেড়ে সেও পিছু পিছু গেল। হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধর বাইকটা স্ট্যান্ড করা, সেখানে এসেই শীতল থামল। একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আরেকটা খোঁচা মারল। কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হিসু করে বড় হয়, তারপর তার কর্মের কথা মনে করালে চোটপাট দেখায়। উপকার পেয়ে উপকারীকে যাচ্ছে তাই বলে এরা। আফসোস, দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে। আবারও খোঁচা শুনে শীতল জ্বলে উঠল আপন শক্তিতে। সেও ঝগড়াটে গলায় বলে উঠল, গ্যাদাকালে আমি মানুষের কোলে চড়িয়ে হিসু করেছি, আপনি করেননি? না, করিনি। আমি কারো মতো এত বেহায়া না যে যার তার কোলে চড়ে হিসু করে ফোকলা দাঁত বের করে হাসব। কি করলে হিসুর কলঙ্ক থেকে মুক্তি পাবো বলবেন প্লিজ? আপনার এই খোঁচা মার্কা কথা শুনতে শুনতে আমার কানের পোকা বের হয়ে গেছে। পোকা বের হয়ে গেছে মানে? তুই কানে পোকা পালতি নাকি? বাড়ির পেছনেই তো অনেক জায়গা পড়ে আছে। দেখেন শুদ্ধ ভাই, শুধু শুধু কথা পেঁচাবেন না, আপনার পায়ে পড়ি। ছোটবেলার কাহিনী থেকে আমায় মুক্তি দিন। একথা শুনে শুদ্ধ বাইকে বসা অবস্থায় এক পা এগিয়ে দিয়ে বলল, আগে পা ধর। পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার বেয়াদবি।
একটা মানুষের কথার সাথে কাজেরও মিল থাকা জরুরি। কি আশ্চর্য, আমি তো কথার কথা বললাম। বললি যখন ধরতে কি সমস্যা? আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ, আমার বিয়ের ব্যবস্থা করা। বিয়ের 1 মাস না পেরোতেই বাপ হব। প্রতি বছর একটা করে ছানাপোনা ফুটাবো। তারপর ছানাদের হিসু করাবো তোর কোলে। আমার কোলে তুই হিসু করেছিস আর আমার ছানারা তোর কোলে হিসু করবে। হিসাব বরাবর। ঠিক আছে, তাই হবে। আমার জীবনে এখন একটাই টার্গেট, আপনাকে বিয়ে করানো। এ কথা বলে শীতল গজগজ করতে করতে বাইকের পেছনে চেপে বসল। তাকে বসতে দেখে শুদ্ধ বাইক ছুটালো অজানা পথ ধরে। রাত বাড়ছে ধরা বাঁধা নিয়মে। অজানা পথ, অচেনা গন্তব্যে ছুটছে উদ্দেশ্যবিহীনভাবে। কি মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলতেই তার চুলগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো। শুদ্ধ ধমকে উঠলেও পাত্তা দিল না, বরং প্রাণ ভরে নিঃশ্বাস নিল। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে 2 হাত 2 দিকে প্রসারিত করে মিষ্টি করে হাসল। কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না, যেদিকে যাচ্ছে যাক, তার ভালোই লাগছে। এই রাস্তায় লাইট থাকায় তেমন ভয় লাগছে না। এভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বলল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর, নয়তো অ্যাক্সিডেন্ট করে দুইজনের ভবলীলা সাঙ্গ হতে দেরি লাগবে না। শীতল শুনল না, বরং টেনে টুনে শুদ্ধর হেলমেটটাও খুলে নিল। বাতাসে উঠতে লাগলো শুদ্ধর চুল। শুদ্ধ বেয়াদব টেয়াদব বলে ধমকালেও কিছু মনে করল না, কারণ এ তো আর নতুন কিছু না, এসব সে রোজ শোনে। তাই আরেকটু সাহস দেখিয়ে পেছন থেকে শুদ্ধর চুল টেনে দিতে দিতে বলল, একটা কথা বলি। না। বলি না প্লিজ, না বললে পেট ব্যথা করবে আমার। কিছুদিন আগে সায়ন ভাইয়ার কাছে খুব সুন্দর দেখতে একটা ছেলে এসেছিল, আহানাফ নাম। ওই ভাইয়াটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ভাইয়াটা শকাপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমার দুলাভাই হিসেবে খাপে খাপ, তাই আমি আপুর নাম্বার ওনাকে দিয়েছি। বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে। এ কথা শোনা মাত্রই আচমকা বাইক থামতেই তার পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ল শীতল। নাকে ব্যথা পেয়ে নাক ডলার আগেই বাজখাই গলায় শুদ্ধ বলল, অচেনা একজন শখের নাম্বার চাইল আর তুই দিয়ে দিলি? এই মহৎ কাজ করতে কে বলেছে তোকে? কেন, কি হয়েছে? আবার জিজ্ঞাসা করছিস কি হয়েছে? বেয়াদব কোথাকার, থাপড়ে দাঁত ফেলে দেব তোমার। শুধু শুধু বকছেন কেন? নিজে বিয়ে পাগলা তার বেলায়। এদিকে সায়ন ভাইয়াও যে প্রেম করে বলেছি নাকি কাউকে? কে কাকে পছন্দ করে, কে কাকে ভালোবাসে, এসব দেখা ছাড়া কাজ নেই তোর? এসব করতে পেলে পুষে বড় করা হচ্ছে তোকে। ঘুরে ফিরে তো আমার চোখেই পড়ে। এটাও কি আমার দোষ? প্রায় সবার কথাই জানি, শুধু আপনারটা বাদে। আপনার কাহিনী জানলেই 16 আনা পূর্ণ হবে। শীতলের দিকে বিরক্ত চোখে তাকিয়ে শুদ্ধ বাইকটা টান দিয়ে টং চায়ের দোকানের সামনে থামালো। দোকানিকে চা দিতে বলে দোকানের সামনে থাকা ড্রাম থেকে 1 মগ পানি তুলে শীতলকে বলল, চোখে মুখে পানি দে। ঘুম ছুটাতে শীতল তাই করল। দোকানি চা বানাচ্ছে দেখে শুদ্ধ আশেপাশে তাকিয়ে শীতলকে দাঁড়াতে বলে এগোলো জঙ্গলের দিকে। কয়েকটা ধাপ এগিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই অমনি তার প্রশস্ত বুকের সাথে শীতল বাড়ি খেল। ব্যথা পেয়ে নাক ডলতে ডলতে খ্যাক করে বলল, আশ্চর্য তো, খাম্বার মতো দাঁড়িয়ে গেলেন কেন? তুই কোথায় যাচ্ছিস? আপনার সঙ্গে। আমি কোথায় যাচ্ছি আমি কি করে বলবো? জানিস না তো পিছু নিয়েছিস কেন? শুধু শুধু কথা পেঁচাবেন না। কোথায় যাচ্ছেন বলে গেলেই তো হয়। মূত্র বিসর্জন দিতে যাবি? গেলে আয়, গল্পে গল্পে কাজ সারি। ছি, কী সব কথাবার্তা। ছিয়ের কি হলো? মূত্র বিসর্জন দিতে চেয়েছি, অন্য কিছু তো করতে চাইনি। কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলবেন প্লিজ? এ কথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ দিল না সে। দোকানের সামনের বেঞ্চে এসে বসল। দোকানিকে জায়গার নাম জিজ্ঞাসা করলে উনি জবাব দিল। একটু পরে শুদ্ধ ফিরে এসে দাঁড়াতেই দোকানি জানতে চাইলেন,
আব্বা, এডি আমাগো আম্মাজান লাগে। তাকে আমিও চিনি না কাকা, রাস্তায় পড়েছিল ধুলা ঝেড়ে সঙ্গে নিলাম। থাকতে চাইলে রেখে দেব, যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব। এ কথা শুনে শীতল ভ্রুকুটি করে তাকালে দোকানি হো হো করে হেসে ফেলল, হাসল শুদ্ধ। তারা কেন হাসল বোধগম্য হলো না শীতলের। অতপর তারা চা পান করে পুনরায় ভবঘুরে হয়ে বাড়ি ফিরল ভোরের দিকে। শীতল কোনো মতে হেলমেট রেখে সেভাবেই ঘুম, এক ঘুমেই দুপুর পার। একতলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে মাঝবয়সী এক লোক। নাকের ডগার উপরে মোটা কাচের চশমা, পরনে কুঁচকে যাওয়া পাজামা ফতুয়া, হাতে একটা ব্যাগ, ব্যাগে সম্ভবত কাগজপত্র রয়েছে। তিনি চশমা ঠেলে ভ্রু কুঁচকে একটু এগিয়ে এলেন। তারপর নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নামটা বিড়বিড় করে উচ্চারণ করলেন, অ্যাডভোকেট শতরূপা চৌধুরী। অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছেন। এতদূর জার্নি করে আসা সার্থক হলো তবে। উনি কাপা হাতে কলিং বেল চাপতেই একজন যুবক দরজা খুলে হরহর করে বলল, চটি খুলে পদধূলি ঝেড়ে হাগামোতা সেরে পাশের রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলে গলা ঝেড়ে খানিকটা কেশে নিজের সমস্যার কথাটা জানাবেন। আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগীর মতো কুতকুত করবেন না। চুলকাচুলকি মোস্টামুষ্টি ম্যাডাম একদমই পছন্দ করে না, তাই এসব থেকে নিজেকে সংযত করবেন। ধন্যবাদ। অপরিচিত কারো কথা শুনে দরজামুখ দাঁড়ানো লোকটি হতবাক হয়ে তাকিয়ে আছে। প্রথম পরিচয়ে কেউ কাউকে এভাবে বলতে পারে, তাও আবার এমন ধরনের কথা। ওনার বিস্ময়মাখা মুখ দেখে নাদিমের মধ্যে হেলদোল দেখা দিল না। সে সরাসরি কথা বলতে পছন্দ করে। অপ্রিয় কথা মুখের উপর চটাস করে বলার কারণে তার মা বাবাও তাকে গালি দেয়, কিন্তু অভ্যেস ছাড়তে পারে না। সে শতরূপা চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত ৫ বছর ধরে। ৫ বছরে কেসের সুবিধার্থে সে অনেক মানুষের সঙ্গে মিশেছে। ভালো মানুষের যেমন দেখা পেয়েছে, তেমনি গুটি কয়েক স্যাসটাও কপালে জুটেছে। প্রায়ই অনেক সময় দেখা যায় অনেকে চেম্বারে এসে অন্যের সাথে গল্প জুড়ে দেয়, যেন মাছের বাজার। কার বাপের কত বিঘা সম্পত্তি ছিল, বর্তমানে কত আছে, কার ভাতিজা ডাক্তার, কোন মহিলা ননদের স্বামীর সঙ্গে ভেগে গেছে, এসব গল্প জুড়ে বসে। এরপর ম্যাডাম একে একে ডেকে কেসের ব্যাপারে কথা বলা শুরু করলে তখন কথার মাঝে বলে বসে, ইয়ে মানে ম্যাডাম, বলছিলাম যে ওয়াশরুমটা কোন দিকে। সিরিয়াস কথার মধ্যে এই কথা শুনে বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে যায়। এমনিতেই শতরূপা চৌধুরী সময় সচেতন মানুষ। বাড়তি কথা বলা পছন্দ করেন না উনি। ওনার মতে বাড়তি কথা কাজে কর্মে ঢিলেমি করে বেশি। ওয়াশরুমের চক্করে 10 মিনিটের কথাতে যদি 25 মিনিট খরচ হয় তাহলে কিভাবে হবে? এজন্যই কেউ এলে মুখের উপর এসব বলে, সচেতন করে দেয়, যাতে হাট না বসিয়ে পার্সোনাল কাজটা সেরে নেয়। এতে সময়ও বাঁচে, আলাপও দ্রুত হয়। অকপটে বলা কথা শুনে লোকটা আমতা আমতা করছে। নাহিদ দরজা থেকে সরে শাহাদাত আঙুল দিয়ে ওয়াশরুম দেখিয়ে বলল, ওই যে ওইদিকে ওয়াশরুম। মধ্যবয়সী লোকটা সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে মিনমিন করে বললেন, শতরূপা ম্যাডাম কখন আসবেন? সময় মতো চলে আসবে, আপনি কাজ সেরে বসুন। ঠিক আছে। অতপর তিনি ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসলেন। নাদিমও তার টেবিলে কাজ করতে বসল। সামনে অনেক ফাইল রাখা। এই কেসগুলোর সারমর্ম শতরূপা চৌধুরীকে জানাতে হবে, তথ্য কালেক্ট করতে হবে, এর আবার আলাদা ফাইল তৈরি করতে হবে। গতকাল রাত থেকে যে ফাইল ধরেছে সব কয়টাই পরকীয়া কেস। পরকীয়ার প্যাচে পড়ে ডিভোর্সও যেন দুধ ভাত। নাহিদ টাইপ করতে করতে মধ্যবয়সী লোকটার দিকে একবার তাকালো। দেখে মনে হচ্ছে ভদ্রগোছের ভদ্র মানুষ। বাকিদের মতো ফিসফাস না করে চুপটি করে মেঝের দিকে তাকিয়ে আছে, গভীর ভাবনায় বিভোর। নাহিদ কি মনে করে হাতের কাজ থামিয়ে ওনাকে ডাকল। ডাকটা শুনে উনি ভদ্রতা বজায় রেখে নাহিদের সামনের চেয়ারে বসল। নাহিদ হাঁক ছেড়ে কদর নামে একটা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলে ওনাকে বলল, কোথা থেকে এসেছেন? মাদানীপুর থেকে।
অনেক দূর। হুম। গতকাল রাতে বের হয়ে এখন পৌঁছালাম। আসলে বাবা, ধৈর্যে আর কুলায় না বলেই আসতে বাধ্য হয়েছি। কেন? কি সমস্যা? মেয়ে জামাই খুব অত্যাচার করে, কথায় কথায় আমার গায়ে হাত তোলে, আমার জায়গা জমি তার নামে লিখে দিতে বলে। মেয়ে প্রতিবাদ করায় পরশুদিন সে আমার গিন্নির হাত পুড়িয়ে দিয়েছে। আপনার ছেলে মেয়ে কয়জন কাকা? ওই গোলামের পুতের নামে কেস করেছিলেন? একটাই মেয়ে আমার, সঙ্গদোষে পালিয়ে বিয়ে করেছিল। গিয়ে দেখে ছেলের ঘরবাড়ি কিছু নাই, ছেলে বস্তির টোকাই। বস্তিতে এক আত্মীয়ের বাসায় থাকে। পরে সব কিছু জানাজানির পর আমার বাড়িতে উঠেছিল। আমারও একটাই আদরের মাইয়া। কষ্ট দেখতে না পেরে আমিও সুযোগ দিয়েছিলাম। ভেবেছিলাম ছেলের মতো তাকে সঙ্গে নিয়ে বেড়াবো, কাজ জোগাড় করে দেব। সরল মনে এসব ভেবে ঘরে তুলেছিলাম। এখন মেয়ে জামাই আমাকেই বাড়ি ছাড়তে বলে, মারধর করে। আপনি কিছু করেন কাকা? নাম কি আপনার? আমার নাম খালেক ব্যাপারী। আমি বেসরকারি একটা স্কুলে শিক্ষকতা করতাম। গত বছর অবসর নিয়েছি। ও, তা এখন কি করতে চাচ্ছেন? আমাকে সায়ন বাবা পাঠিয়েছে। ম্যাডামের সঙ্গে নাকি কথাও হয়েছে। এখন ম্যাডাম আমাকে যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই ব্যবস্থা নেব। কোন সায়ন? ম্যাডামের বড় ভাইয়ের ছেলে শাহরিয়ার চৌধুরী সায়ন। ও, ওনাদের এই কথোপকথনের মাঝে গাড়ির হর্ন শোনা গেল। শতরূপা চলে এসেছে দেখে নাহিদ বের হলো। সে বিনয়ীভাবে সালাম দেওয়ার আগেই বাইরে অনেক মানুষের কথা শুনতে পেল। দুই একটা বাংলা গালিও কানে এসে বিঁধল। শতরূপা নিজের চেম্বারে চলে গেলে নাহিদ কৌতূহলবশত মূল ফটকের দিকে তাকালো। ইশারায় দারোয়ানের থেকে জানতে চাইল ঘটনা কি। দারোয়ান জানালো, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বাড়ির সামনে মাছের নাড়ি ভুড়ি, গোবর, পচা ডিম ছুঁড়ে মারে। এসবের কারণ ওই বাড়ির দুই বুড়ি, দুজন দুজনের ঘনিষ্ঠ বান্ধবী। এরপর হয়েছে যা, কোনো কিছু নিয়ে ঠোকাঠুকি হলেই তারা একে অপরের বাড়িতে ন্যাস্টি জিনিসপত্র ছোড়াছুড়ি করে। আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না। তাদের ঝগড়া দেখে ঝগড়া থামাতে গেলেও রেগে যায় তারা। এ কথা শুনে নাহিদ কোনো প্রতিক্রিয়া দেখালো না। মনে মনে দোয়া করল এমন ঠ্যাংমারা বন্ধুত্বগুলো আজীবন বেঁচে থাক। দুপুরের পর ঘুম থেকে উঠেছে শীতল। ক্ষুধার চোটে এখন চোখে ঝাপসা দেখছে। কোনো মতে গোসল সেরে দৌড়ে নিচে নেমেছে সে। কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে ঝটপট খেতে বসল। প্রথম লোকমা মুখে পুরে চিবাতেই বাইরে থেকে শুদ্ধ এলো। লাট সাহেব বসল সিঙ্গেল সোফায়। বড় মা পানির গ্লাস এগিয়ে দিলে ঢকঢক করে গিলে সোফায় গা এলিয়ে দিল। যেন যুদ্ধ জয় করে কেবলই ফিরেছে। সেন্টার টেবিলের উপর রাখা ব্যাগ খুলতে খুলতে সিতারা চৌধুরী শুধালেন, সব এনেছিস বাপ? বাদ পড়েনি তো কিছু? দেখো আগে, কিছু বাদ পড়লে জানাও, এনে দেওয়া যাবে। ওরা কখন আসবে জানিয়েছে কিছু? সন্ধ্যার পরপরই চলে আসবে। আচ্ছা। এভাবে দুই গিন্নি আর শুদ্ধর মধ্যে টুকটাক কথাবার্তা চলছিল শারাফাত ও সাফওয়ান চৌধুরী অফিসে। সাম্য সৃজনকে দুপুরে খাইয়ে জোর করে ঘুম পাড়িয়েছে সিরাত। তখন সিমিন আর শখকে নামতে দেখা গেল। কি নিয়ে কথা বলতে বলতে নামছে তারা। সিমিন শখকে নিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই শুদ্ধ শখকে বসতে ইশারা করল। শখ মা চাচিদের মুখের দিকে একবার তাকিয়ে ধীরে সুস্থে বসল। তবে মুখ চুপসে গেছে তার। বুঝতে বাকি রইল না শুদ্ধ সিরিয়াস কিছু বলবে তাকে। জরুরি কিছু বলার থাকলে সে এভাবে ডেকে পাঠায়। আবারও বিয়ের ঝামেলায় পড়তে হবে কিনা ভেবে বুকের ধুকপুকানি বেড়ে গেছে তার। বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে তখন শুদ্ধ বলল, পড়াশোনা কেমন চলছে? ভালো। আমি বারবার এক কথা জিজ্ঞাসা করব না। তবে এখন যা জানতে চাই আশা করি সরাসরি জবাব দিবি। হুম। কাউকে পছন্দ করিস? আমি পড়াশোনা করতে চাই ভাইয়া, বিয়ে করব না। এটা কি আমার প্রশ্নের আনসার হলো? না। কি না? পছন্দ নেই। ভেবে বললি? পরে অন্য গান গাইতে যেন না শুনি। এখনও সময় আছে ভেবে জানা। তেমন কেউ নেই।
সন্ধ্যার পর গেস্ট আসবে, রেডি থাকিস। এঙ্গেজমেন্ট করা থাক। ১.৫ বছর পর আহনাফ ফিরলে বিয়ে সম্পূর্ণ করা হবে। আহনাফের কথা শুনে শখ দৃষ্টি তুলে এক পলক ভাইয়ের দিকে তাকালো। কিন্তু এখন বিয়ে করতে চায় না সে। বিয়ের পর বেশিরভাগ মেয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়। ছোট থেকে তার স্বপ্ন ডাক্তার হওয়া। এতদিন সে সেভাবেই নিজেকে গড়ে তুলেছে। এমনকি একটা ছেলে জ্বালাতন করায় মিথ্যা কথা বলেছিল যে তার বফ আছে। শীতলের সামনে কথাটা বলায় বাড়ির সবার কাছে সে কথা পৌঁছে গেছে। সবাই ভাবে তার পছন্দ আছে, কিন্তু তেমন কিছুই না। এই অবধি অনেক ছেলে তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু কেন জানি কারো প্রতি অনুভূতি জাগেনি। মনে হয়নি মানুষটা একান্তই নিজের মানুষ, আরাধনার মানুষ। শখ আর একটা কথাও বলল না, চুপ করে বসে রইল। তখন সিরাত তার কাঁধে হাত রেখে বললেন, ছেলেটা খুব ভালো, আমাদের সবার বেশ পছন্দ। তোরা খুব ভালো থাকবি। তোর পড়াশোনা নিয়ে আহনাফ কিংবা তার পরিবারের কারো কোনো সমস্যা নেই। বরং তুই চাইলে তোকে বাইরের দেশ থেকে ডাক্তারি পড়া কমপ্লিট করাবে। বড় ভাইয়া বাসায় আসেনি? না, তবে আহনাফ নাকি সায়নের কাছে আগেই প্রস্তাব দিয়েছিল। সায়ন তোর বাবাকে জানিয়েছে। তোর বাবা ছেলেও তার পরিবারের খোঁজ খবর নিয়েছে, শুদ্ধও চেনে। সেও বলেছে ছেলেটা অমায়িক। তারপর আহনাফের বাবা একদিন তোর বাবার অফিসে গিয়ে আবারও প্রস্তাব রাখে। আহনাফ নাকি চলে যাবে, যাওয়ার আগে কিছু করে যেতে চায়। তাই ভেবেচিন্তে দুই পরিবার এঙ্গেজমেন্ট করিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এভাবে টুকটাক কথা হচ্ছিল শখকে নিয়ে, রোজই হয়। তাই সেদিকে না তাকিয়ে শীতল খাওয়াতে মন দিয়েছে। পছন্দের ডিশ পেয়ে অন্যদিকে তাকানোর সময় নেই। কিন্তু আহনাফ নামটা কর্ণকুহরে পৌঁছাতেই মাথা তুলে তাকালো। খেতে খেতে মিটিমিটি হাসল। যাক, আহনাফ তাহলে তার দুলাভাই হবে। এঙ্গেজমেন্টের কথা শুনে প্লেট নিয়ে গেল সবার কাছে। ধপ করে বসল শুদ্ধর পাশের সোফায়, তারপর গদগদ হয়ে বলল, আপু, তোমাদের দুজনকে যা লাগবে না, পুরাই রাত জোটক। বড় ভাইয়ের সামনে এ কথা শুনে শখ লজ্জায় মুখ কাচুমাচু করে বাহানা দেখিয়ে উঠে গেল। ব্যাগ হাতে সিতারা সিরাত গেলেন রান্নাঘরের দিকে। শুদ্ধ ফোন স্ক্রল করছে দেখে শীতল বলল, ভাইয়া বাজারে গিয়েছিলেন? হুম। আমার জন্য রসমালাই এনেছেন? না। কেন? জানেন না আমি রসমালাই কত পছন্দ করি। তা জেনে আমি কি করব? তোকে দেখতে আসছে যে ঘটা করে তোর জন্য হাবিজাবি আনতে হবে। এক বোনের জন্য আরেক বোনকে অবহেলা করতে পারেন না, এটা অন্যায়। আমাকে রসমালাই এনে দিন। আমি তোর বাপের চাকর? তোকে রোজ রসমালাই গেলানোর জন্য আমাকে টাকা দেয় তোর বাবা? নাকি তুই আমার মালকিন যে যা বলবি আমাকে তাই শুনতে হবে? কোনোটাই না। তাহলে ভাগ এখান থেকে। এ কথা শুনে শীতল মুখ ভোঁতা করে সেখান থেকে উঠে রান্নাঘরে গেল। গেস্টদের জন্য কয়েক ধরনের মিষ্টি আনা হয়েছে। সিতারা সেসব তুলে রাখছে। তাকে রান্নাঘরে দেখে দুটো মিষ্টি প্লেটে তুলে দিলেন সিতারা। সে মিষ্টি হেসে পুনরায় ফিরে গেল ডাইনিং টেবিলে। দুই পা নাচাতে নাচাতে মিষ্টিতে কামড় বসিয়ে কিছু ভাবল। সে কদিন যাবৎ কাজিন রিলেটেড উপন্যাস পড়তে শুরু করেছে, তাও সবার নজর এড়িয়ে চুপি চুপি। শুদ্ধ দেখলে খবর আছে তার, তবে যে বইটা পড়ছে সেখানে নায়ক সব সময় নায়িকাকে বকে মারে, আবার যখন যা চায় তা এনেও দেয়। অথচ এই বিশুদ্ধ পুরুষ এত মারে বকে কিন্তু যা চায় এনে দেয় না, বরং আনার জন্য জেদ দেখালে দুই থাপ্পড় মেরে দেয়। ইস, বাস্তব জীবনের গল্প কেন যে উপন্যাসের মতো সাজানো হয় না।